ভারতের আসলে এখন বাংলাদেশকে দেওয়ার মতো কিছু নেই, বাংলাদেশ থেকে নেওয়ার মতো তাদের অনেক কিছু আছে। ভারত বাংলাদেশকে কী দেবে? হোয়াট ক্যান দে ডু? মানে তাদের বাংলাদেশকে দেওয়ার মতো আসলে কিছুই নেই। বাংলাদেশের পানি তারা নিয়ে যাচ্ছে, এটা আমাদের জিনিস, আমাদের জিনিস তারা জোর করে নিয়ে গেছে। আলীর দাদাগিরি এটা আকবরের জমানাতেও ছিল, অর্থাৎ মুসলমানরা যখন শাসন করেছিল, ইলতুৎমিশ যখন ছিল, গিয়াসউদ্দিন বলবল ছিল, আর নরেন্দ্র মোদী, এদের মধ্যে কোনো ডিফারেন্স নাই। দিল্লির সিংহাসনটাই হলো এরকম, ওখানে বসলেই আমাদের এই বাংলার যারা লোকজন আছে তাদেরকে তারা ওইরকমভাবে সমপর্যায়ে মনে করেন। এমনকি মহাভারতেও আপনি দেখবেন যে গঙ্গা নদী যে সৃষ্টি, পদ্মা নদী যে সৃষ্টি, এটাকে তারা বলা হয় যে ভাগীরথী পর্যন্ত দেবতার আশীর্বাদ ছিল, বাকিটা চুরি করে বাংলাদেশে ঢুকে গেছে, এই অংশে ঢুকে গেছে। ফলে যে গঙ্গা স্নান বলতে যেটা বোঝায়, পবিত্র গঙ্গা স্নান, ওটা ভারতের অংশে যেটা আছে সেখানে স্নান করলে পবিত্রতা হওয়া যায়। কিন্তু রাজশাহীর এপারে এসে পদ্মা নদীতে স্নান করলে কখনো কেউ পবিত্র হতে পারে, এটাকে কেউ গঙ্গা স্নান বলে না। এই দেখেন 5000 বছরের ইতিহাসে এই বাংলাকে ছোট করে রাখার যে একটা প্রবৃত্তি, সেই প্রবৃত্তি রয়ে গেছে, এবং সে তার কারণেই আমাদের মধ্যেও এক ধরনের হীনমন্যতা তৈরি হয়েছে। প্রধানৈতিক চ্যানেলে আপনার আদায় করতে হয়, তাহলে আপনার সেই দক্ষতা লাগবে। মামলা মোকদ্দমা করে জিততে হলে আন্তর্জাতিক অঙ্গনে আপনার সেই ধরনের বন্ধু থাকতে হবে, আর যুদ্ধ করতে হলে সামরিক শক্তি লাগবে, পাকিস্তানের মতো সামরিক শক্তি লাগবে, এছাড়া আপনি পারবেন না। এখন ভারতের কাছে আমরা কোনো জিনিস, এমন কোনো দয়া দাক্ষিণ্যের কোনো বিষয় নেই ভারতের কাছে যেটা আমরা চাইতে পারি। আমাদের জিনিস, আমাদের অভিন্ন 54টি নদীর যে পানি, এই পানি তারা জোর করে তাদের ওখানে খাল কেটে বিভিন্ন জায়গাতে নিয়ে আমাদেরকে সর্বনাশ করছে। এটা ভারত। আমাদের সীমান্তে তারা যে বাড়াবাড়ি করছে, এটা তারা আমাদের সাথে অন্যায় করছে। আমাদের ভূমি ব্যবহার করে তারা রেলপথ ব্যবহার করতে চাচ্ছে, সব কিছু করছে। তারা তো একবারও বলছে না যে ঠিক আছে বাংলাদেশের ট্রেন এখান থেকে সোজা ভুটান চলে যাবে, আমাদের কোনো আপত্তি নেই, এই কথা তো বলছে না। তারা বলছে তাদের পশ্চিমবঙ্গের ট্রেন গিয়ে চলে যাবে আসাম ঘোড়া। না, আমরা শুধুমাত্র দিতে বাধ্য হচ্ছি বা দিচ্ছি, বাধ্য হচ্ছি, আমাদের সেই কূটনৈতিক সক্ষমতা নাই, যে কোনো কারণেই হোক না কেন। এটা আওয়ামী লীগের সঙ্গে ভারতের একটা ভালো সম্পর্ক আছে। তারপর বন্ধুত্বের বোঝাপড়া না, নাকি শুধুমাত্র বাধ্য কেন বলছেন? এটা বাধ্য বলতে যে ভারতের এই যে আওয়ামী লীগ যে ক্ষমতায় আছে, ভারতের এখন যারা বিজেপির যারা লোকজন আছে, বিরাট তারা রাজনীতিবিদ আছে, তারা মনে করে যে আওয়ামী লীগ সরকারকে ভারত দয়া দাক্ষিণ্যকার ক্ষমতায় বসিয়েছে, ফলে আওয়ামী লীগের কাছ থেকে যে কোনো জিনিস নেওয়া যাবে। এটা ওদের একটা সাইকোলজিক্যাল। এখন এটা কতটা সত্য কতটা মিথ্যা, এটা মাননীয় প্রধানমন্ত্রী বলেন। দয়া দাক্ষিণ্যের সরকার বসেছে ক্ষমতায়? না, এখানে আমার কি মনে করে ব্যক্তিগত কিছু আসে যায় না। ব্যক্তিগত জায়গাটা তো মতামত আসে সব জায়গায়। না, ব্যক্তিগত জায়গাতে মতামত আসে। আমার বক্তব্যটা হলো যে বাংলাদেশের সঙ্গে ভারতের যেভাবে আসলে ডিল বঙ্গবন্ধু করেছেন, বঙ্গবন্ধু যেভাবে করেছেন, এভাবে আসলে জননেত্রী শেখ হাসিনা করতে পারছেন না। পারছেন না। বঙ্গবন্ধুর ব্যক্তিত্ব, তার যে তিনি যেভাবে পানি চুক্তি করেছেন, তিনি যেভাবে এখান থেকে ভারতীয় সৈন্য প্রত্যাহার করেছেন, তিনি যেভাবে ভারত বাংলাদেশ সম্পর্কটাকে এমন একটা উচ্চতায় নিয়ে গেছেন যেখানে থ্রেট স্বরূপ তিনি ওআইসিতে যেভাবে যোগদান করেছেন। আমরা ঠেকলাম কোথায়? আমরা ঠেকলাম হলো ধীরে 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 ভারতের সাথে যে বঙ্গবন্ধু যে সম্পর্কটা শুরু করেছিলেন সমতার ভিত্তিতে, এবং সেখানে আমি নিজেও দেখেছি বঙ্গবন্ধু এবং ইন্দিরা গান্ধী যখন পাশাপাশি বসতেন, আমাদের কাছে দুজনকেই মনে হতো গ্লোবাল লিডার, আমাকে কেউ কখনো মনে হতো না। কিন্তু এরা কীভাবে যেন কথাবার্তা বলে। আমাদের যারা এখন আওয়ামী লীগের নেতৃবৃন্দ আছেন, ভারতে যান, তাদের সাথে আর ভারতের যারা নেতৃবৃন্দ পাশাপাশি বসার পর ঠিক আমাকে গ্লোবাল পার্সপেক্টিভে 73-74 সনে বঙ্গবন্ধুর সঙ্গে ভারতীয় নেতাদের সম্পর্ক, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সঙ্গে ভারতীয় নেতৃবৃন্দের সম্পর্ক, এমনকি এরশাদ জমানাতে এরশাদ সাহেবের সাথে ভারতের যে সমপর্যায়ের প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রীর যে সম্পর্ক, ওই দৃশ্যগুলো আমরা এখন সমপর্যায়ে দেখি না। এখন কেন যেন মনে হচ্ছে আমরা ডে বাই ডে আমাদের মর্যাদার জায়গাটা আমরা রাষ্ট্রীয়ভাবে, নাগরিক হিসেবে, রাষ্ট্রপ্রধান হিসেবে, সরকার প্রধান হিসেবে, ভৌগোলিক গুরুত্ব হিসেবে আমরা কেবলই মাত্র ভারতের একটা কবজার মধ্যে চলে যাচ্ছে। একটা সম্পর্কতেই ওরা ঠিক ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো বাংলাদেশকে এই রক্ত চোষার মতো, জোকের মতো সেই বাংলাদেশ থেকে স্বার্থ আদায়ের জন্য গেছে। এই যে নিকোলাস সার্কোজি বাংলাদেশে এসেছেন, বিমান বিক্রির জন্য আসছেন। ডোনাল্ড লু সেই থেকে শুরু করে যারা যারা আসছেন, তাদের বোয়িং বিক্রি করতে হবে, তাদের সেন্ট মার্টিন নিতে হবে, তাদের এই এখানে গভীর সমুদ্র মধ্যে তেল ট্রেডিং, এখন সেই এটা ইটস নট এ রিলেশন, সো ইটস এ হিউজ, মানে যাকে বলা হয় বিতর্ক। কাজেই ভারতের সাথে আমাদের সাথে ইভেন বঙ্গবন্ধুর জমানাতেও সম্পর্ক ভালো ছিল না, কোনো জমানাতে সম্পর্ক ভালো ছিল না, এখনও নাই।
কিন্তু বৃহত্তর প্রতিবেশীকে তো অস্বীকার করা যায় না, তাকে রাখতে হয়। এখন ওখানে সম্পর্কটা রক্ষা করার জন্য জিয়াউর রহমান সাহেব যেভাবে পেরেছিলেন, বঙ্গবন্ধু যেভাবে পেরেছিলেন, ওইভাবে যদি আমাদের পরবর্তী নেতৃত্বগুলো তাদের ব্যক্তিত্ব ঠিক রাখতেন, আর মইনু আহমেদ বলেন বা এরশাদ সাহেব বলেন, তারা যে সামরিক কূপ করেছে, ক্ষমতায় থেকেছে, ভারতের দয়া নিয়ে তাদের থাকতে হয়েছে, ফলে তারা বার্গেনিং করতে পারেনি। তো যা হোক, বার্গেনিং যদি করতে পারতাম তাহলে ভারতের সঙ্গে আমাদের একটা স্বাভাবিক সম্পর্ক হতো। এবং আপনি অবাক হয়ে যাবেন যে সারা দুনিয়াতে অর্থনীতির অবস্থা খারাপ, কিন্তু ভারতের অবস্থা খুবই খারাপ। সেই তুলনায় যে আমাদের ফরেন রিজার্ভ অনেক কম, তারপরেও কিন্তু আমরা ভারতের চেয়ে ভালো অবস্থানে আছি। তার মানে আপনি কি বলতে চাচ্ছেন যে মন্দ ভোটের কারণে এই বার্গেনিং পয়েন্টে পিছিয়ে আছে বাংলাদেশ? অনেক পিছিয়ে আছে, অনেক রাইট, ইউ আর রাইট। আর আপনি যেটা বলছেন যে সামরিক বাহিনীর হাতে যদি রোহিঙ্গা ইস্যুটা দিয়ে দেওয়া হয়, মানে টোটাল ভারতকে নাস্তানাবুদ করে ছেড়ে দেওয়া যায়, ভারতকে রীতিমতো নাস্তা। প্রতি মাসে মোদি আসবে বাংলাদেশে, আই কুড গ্যারান্টি ইউ। অনেক অভিযোগ, জীবনের এমন কোনো সেক্টর নেই যেই সেক্টরে তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। তো সেই অভিযোগগুলো ছিল, এবং পুরো দেশ জাতি তাদের কাছে মাহরুম মানে অসহায় হয়ে পড়েছিল। তো এই লোকগুলো ক্ষমতায় যখন ছিলেন, তখন শুধু মানুষ অবাক বিস্ময়ে বলতো কেয়ামত কবে হবে, এরকম একটা তাদের একটা মানে দীর্ঘশ্বাস ছিল। তারপর কেয়ামত হয় না, তারপরে লোকজন বলে যে ধর্মকর্ম বলতে কিছু নাই, যে ধর্ম থাকে তা ওর এত পেট হলো কেন, ওর এত গাল ঝুললো কেন, ওর এত টাকা হলো কেন, ওর এত বান্ধবী হয় কি করে, ও তো চোখের সামনে এত অপকর্ম করে, আমরা তো দেখতেই পারছি না, শুনতেও পারছি না। তো এইগুলো করে পুরো দেশ জাতির একটা বিরাট অংশ, একটা বিরাট দুর্নীতিবাজ শ্রেণীর দ্বারা মানসিকভাবে, শারীরিকভাবে, আত্মিকভাবে একেবারে শেষ হয়ে যাচ্ছিল, তাদের আত্মা মরে যাচ্ছিল, আল্লাহ রাসূলের প্রতি বিশ্বাস নষ্ট হয়ে যাচ্ছিল, মুনি ঋষির প্রতি বিশ্বাস নষ্ট হয়ে যাচ্ছিল। এখন যে ঘটনাগুলো ঘটছে, এই ঘটনার ফলে মানুষ খুব আনন্দ পাচ্ছে। মানুষ মনে হচ্ছে যে না, এই পৃথিবীতে অপকর্ম করে রক্ষা পাওয়া যায় না, এবং টুডে অর টুমরো ধরা পড়বেই। আপনি তো আসমানি বিচারের কথা বলছেন, প্রকৃতির বিচারের কথা বলছেন, আমি বলছি সরকারের বিচারটা সঠিক কি? প্রকৃতি, আপনি শুনেন, আপনি যদি আল্লাহকে বিশ্বাস করেন, আমাদের প্রধানমন্ত্রীও তো ওই পার্লামেন্টে বলছেন যে ক্ষমতা আল্লাহ দেয় এবং ক্ষমতা আল্লাহ ছিনিয়ে নেয়। তো আল্লাহর পক্ষ থেকে যখন কোনো একটা বিচার আসে, ক্ষমতা সেটা হিন্দু থাকুক, বৌদ্ধ থাকুক, খ্রিস্টান থাকুক, নেতানিয়াহু থাকুক, যেই থাকুক না কেন, ওই সরকারের কোনো ওয়ে নাই সেই তার আল্লাহর যে হুকুম, সেটা হিন্দু ধর্মতে ভগবান বলেন আর মুসলমান ধর্ম, বিচারটা যখন আকাশ থেকে আসে, ওইটা রদ করার ক্ষমতা পৃথিবীর কোনো ক্ষমতাধর লোকের নেই। এখন যাদের প্রতি গজব নাজিল হয়ে গেছে, বিশ্বাস করেন এদের আপন পিতামাতা এদেরকে এখন কোলে নিতে পারবে না, সরকার তো দূরের কথা। তারা নাও বিকাম, যাকে বলা হয়, আমি একটা টকশোতে বলেছিলাম, তারপরে আবার বলি যে খাবার টেবিলে যখন পোলাও কোরমা থাকে, এ কত আকর্ষণীয় একটা জিনিস। এটি যখন একটা বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে 24 ঘন্টা পরে যখন এটি বর্জ্যতে রূপান্তরিত হয়, পৃথিবীর সমস্ত শক্তি দিয়ে সেই কেলাকে আপনি আবার টেবিলে আনতে পারবেন না। এখন দিস সর্ট অফ ম্যান বিকাম বর্জ্য, তারা এখন ওই ডাস্টবিনের বর্জ্যে পরিণত হয়ে গেছে। প্রত্যেকটা মানুষ তার কর্মফল, এই বেনজির সাহেবরা যেমন তার কর্মফল পাচ্ছেন, আর এখন যারা বেনজির সাহেবকে মনে করছেন যে আইডল, আদর্শ, আমি একজন বেনজির হতে চাই, তাদেরকেও সেই কর্মফল ভোগ করতে হবে। এই বাংলাদেশে বঙ্গবন্ধু ছিলেন, এই বাংলাদেশে জিয়াউর রহমান সাহেব ছিলেন, এই বাংলাদেশে আব্দুল হামিদ খান ভাসানী ছিলেন, হোসেন সৈয়দ সরওয়ার্দী ছিলেন, আবার এই বাংলাদেশে খন্দকার মুশতাক বেনজির, এনারাও ছিলেন। এখন চয়েস ইজ ইয়োর্স, আপনি কোনটা হবেন, এটা আপনি যেটা হবেন সেটা আপনার ব্যাপার। বলা যায়, আপনার মাইক আছে, আপনি বলে যান, এই যে আমি তো আপনার টকশোতেই কথাগুলো বললাম, অনেক কিছু ঘটে যায়, বাট ন্যায়পরায়ণতা হলো সেই জিনিস যেখানে স্রোতের প্রতিকূলে থেকে সত্য বলা যায়।